আচ্ছা, আজ আমরা আজমের আর পুষ্করের গল্পে একটু গভীরভাবে ডুব দেব। হ্যাঁ, আরাবলী পাহাড়ের কোলে দুটো জায়গা, অথচ দুটো যেন সম্পূর্ণ ভিন্ন জগৎ। একদম। একটা সুফি সাধনার কেন্দ্র, অন্যটা প্রাচীন হিন্দু তীর্থ। এটা কিন্তু শুধু একটা ঘোরার জায়গা নয়, তাই না? এখানকার ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতি এমনভাবে মিশে আছে যে পুরো যাত্রাটাই একটা অন্য মাত্রা পেয়ে যায়। ঠিক তাই। আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো আসলে আজমের আর পুষ্করের বহুস্তরীয় পরিচয়ের এক একটা দলিল। আমাদের আজকের এই আলোচনাটার উদ্দেশ্য হল এই জায়গাগুলো ভ্রমণের আগে এর ভেতরের গল্পগুলোকে জেনে নেয়া। আচ্ছা। কারণ যখন জানা যায় কোনো পাথরের পেছনে কি ইতিহাস লুকিয়ে আছে, তখন সেই ভ্রমণটা আর সাধারণ থাকে না, একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে। দারুণ বলেছেন। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। আজমের নামটা তো আমরা সবাই জানি, কিন্তু এর শুরুটা কোথায়? এর গোড়ার গল্পটা কি? আজমেরের আসল আর পুরনো নাম ছিল অজয় মেরু। অজয় মেরু। হ্যাঁ, অজয় মেরু মানে অজেয় পাহাড়। নামটা থেকেই বোঝা যায় জায়গাটার কৌশলগত গুরুত্ব কতটা ছিল। ৭ম শতাব্দীতে চৌহান বংশের রাজা অজরারাজ চৌহান এ শহরের পত্তন করেন। সত্যি বলতে আজমেরের ইতিহাসকে বুঝতে হলে একে একটা পেঁয়াজের খোসার মতো করে দেখতে হবে। একটার পর একটা স্তর, রাজপুত, সুলতানি, মুঘল, ব্রিটিশ, প্রত্যেকে নিজের ছাপ রেখে গেছে। চৌহান বংশ মানে পৃথ্বীরাজ চৌহানের পূর্বপুরুষেরা। একদম। এদের মধ্যে প্রতিষ্ঠাতা অজরারাজ চৌহান তো তারাগড় দুর্গ বানিয়ে শহরের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। তারপরে আসেন অর্ণরাজ চৌহান, যিনি আনাসাগর হ্রদের মতো একটা অসাধারণ জিনিস তৈরি করেন। আচ্ছা, তবে চৌহানদের স্বর্ণযুগ ছিল দ্বাদশ শতাব্দীতে বিগ্রহরাজ চতুর্থের সময়। উনি শুধু রাজ্য জয় করে দিল্লি পর্যন্ত পৌঁছাননি, সংস্কৃতিরও বিশাল পৃষ্ঠপোষক ছিলেন। দাঁড়ান, এখানে একটা মজার তথ্য আছে আমাদের সোর্সে। বিগ্রহরাজ চতুর্থই নাকি প্রথম চৌহান শাসক, যিনি নিজের মুদ্রা চালু করেন। হ্যাঁ, এখনকার দিনে এটা হয়তো বড় ব্যাপার মনে হবে না, কিন্তু তখনকার সময় এটা তো বিশাল একটা ব্যাপার ছিল, তাই না? এটা শুধু বিশাল ব্যাপার নয়, এটা ছিল একটা রাজনৈতিক ঘোষণা। নিজের মুদ্রা চালু করার অর্থ হল আমরা সার্বভৌম, আমাদের অর্থনীতি আমাদের নিয়ন্ত্রণে। বাহ! এটা শুধু টাকা ছিল না, এটা ছিল চৌহানদের ক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রতীক। এটা প্রমাণ করে যে তাদের একটা স্থিতিশীল প্রশাসন ছিল এবং তারা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করত। তার মানে চৌহানরা শুধু দুর্ধর্ষ যোদ্ধাই ছিলেন না, দক্ষ শাসকও ছিলেন। আচ্ছা, তাদের ক্ষমতার প্রতীক হিসেবে তারাগড় দুর্গের কথা তো বলতেই হয়, ভারতের অন্যতম পুরনো গিরিদুর্গগুলোর একটা। ঠিক। আজকের দিনের আধুনিক দুর্গের তুলনায় এর কৌশল কি সত্যি কার্যকরী ছিল? অসাধারণ প্রশ্ন। তারাগড় দুর্গের স্থাপত্য কৌশল ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। ভাবুন একবার, দুর্ভেদ্য পাহাড়ের চূড়া, তার উপর বিশাল পাথরের দেওয়াল, আর এমন সরু প্রবেশদ্বার যা শত্রুপক্ষকে সহজেই আটকে দিতে পারে। হুম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এর ভেতরে জল সংরক্ষণ ব্যবস্থা। পাথরের মধ্যে খোদাই করা বিশাল বিশাল জলাধার ছিল। আচ্ছা। মাহেনো ধরে চলা অবরোধের সময়ে এই জলাধারগুলোই ছিল জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার চাবিকাঠি। এটা শুধু জল সংরক্ষণ নয়, এটা ছিল চৌহানদের দূরদৃষ্টির প্রমাণ। অবিশ্বাস্য। একটা দুর্গ যেন সময়ের এক নীরব সাক্ষী, কত উত্থান পতন যে দেখেছে। একদম। রাজপুত, সুলতান, মুঘল, ব্রিটিশ সবাই ব্যবহার করেছে। আচ্ছা, চৌহানদের সামরিক শক্তির প্রতীক তো নয় বোঝা গেল, কিন্তু তাদের নান্দনিকতারও কি কোনো নিদর্শন আছে? অবশ্যই আছে, আর সেটাই হল আনাসাগর হ্রদ। আনাসাগর হ্রদ। হ্যাঁ, দ্বাদশ শতকে অর্ণরাজ, যাকে আনাজিও বলা হয়, লুনি নদীতে বাঁধ দিয়ে এই কৃত্রিম হ্রদটা তৈরি করেন। উদ্দেশ্য ছিল শহরের জলের কষ্ট দূর করা। পরে মুঘল সম্রাট শাহজাহান এর পাশে দৌলতবাগ আর শ্বেতপাথরের বারান্দা বানিয়ে এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেন। কিন্তু অর্ণরাজের নিজের জীবন নাকি বেশ নাটকীয় ছিল। আমাদের সোর্সে একটা অদ্ভুত ঘটনার উল্লেখ আছে। হ্যাঁ, ইতিহাস মাঝে মাঝে সিনেমার গল্পের চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে। অর্ণরাজ একদিকে যেমন গজনির সুলতানকে হারিয়েছিলেন, তেমনি চালুক্যদের কাছে হেরেও যান। ওহ! কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তার নিজের ছেলে জগদ্দেব তাকে হত্যা করে সিংহাসন দখল করে। বলেন কি, নিজের ছেলে? হ্যাঁ, ক্ষমতার লোভ মানুষকে কোথায় নামাতে পারে এটা তারই এক উদাহরণ। হ্যাঁ, শিউরে ওঠার মতো ঘটনা।
কিন্তু চৌহানদের শাসন তো চিরকাল চলেনি। পৃথিবীরাজ চৌহানের পরাজয়ের পর আজমেরের ইতিহাসে একটা বড়সড় বাঁক আসে, তাই না? ঠিক এখান থেকেই তো শহরের চরিত্রটা বদলাতে শুরু করে। ঠিক এখান থেকেই আজমেরের সেই মিশ্র সংস্কৃতির জন্ম, যার জন্য সে আজ বিখ্যাত। দ্বাদশ শতাব্দীর শেষে রাজপুত শাসনের অবসান হল আর শুরু হল সুলতানি আমল। আর এর সাথেই আজমেরে প্রবেশ করল ইন্দো ইসলামিক স্থাপত্য আর সুফি ভাবধারা। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী সম্ভবত আড়াই দিনকা ঝোপড়া, তাই তো? একদম। এর নামটা খুব অদ্ভুত। সত্যি কি এটা আড়াই দিনে তৈরি হয়েছিল? বিগ্রহরাজ চতুর্থ তৈরি করিয়েছিলেন। মোহাম্মদ ঘড়ির আদেশে কুতুবউদ্দিন আইবক এটিকে মসজিদে রূপান্তরিত করেন। ও আচ্ছা, মানে আগে থেকেই একটা কাঠামো ছিল। হ্যাঁ, আগে থেকে থাকা কাঠামোটাকেই নতুন রূপ দেয়া হয়েছিল, তাই হয়তো খুব কম সময় কাজটা শেষ হয়, আর সেখান থেকেই এই আড়াই দিন নামটা জনপ্রিয় হয়ে যায়। এর স্থাপত্যের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটা? এর মিশ্রণ। আপনি দেখবেন হিন্দু জৈন মন্দিরের কারুকার্য করা স্তম্ভগুলোর পাশেই দাঁড়িয়ে আছে ইসলামিক স্থাপত্যের দুটি বৈশিষ্ট্য, খিলান মানে ওই ধনুকের মতো বাঁকানো দরজা, এবং মেহরাব, যা মসজিদের ভেতরে মক্কার দিক নির্দেশ করে। মানে দুটো ভিন্ন সংস্কৃতি। হ্যাঁ, দেখে মনে হয় যেন দুটো ভিন্ন সংস্কৃতি স্থাপত্যের ভাষায় একে অপরের সাথে কথা বলছে। দারুণ। তবে এখানে একটা সাম্প্রতিক প্রসঙ্গের উল্লেখ করা দরকার। আমাদের সোর্স অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে কিছু সংগঠন এটিকে পুনরায় সমীক্ষা করার জন্য আবেদন জানায়। তাদের দাবি, এটি মসজিদ হওয়ার আগে একটি সংস্কৃত মহাবিদ্যালয় ছিল এবং এর সাথে দেবী সরস্বতীর যোগ থাকতে পারে। আচ্ছা, আমরা শুধু তথ্যের ভিত্তিতে এই দাবির কথা উল্লেখ করছি, এর কোনো পক্ষ নিচ্ছি না। অবশ্যই। আচ্ছা, এবার আসা যাক আজমেরের সেই পরিচয়ে যা বিশ্বজুড়ে সমাদৃত। আজমের মানেই তো খাজা মঈনুদ্দিন চিশতির দরগা শরীফ। একদম। আজমেরের প্রাণকেন্দ্রই হল এই দরগা। দ্বাদশ শতকের মহান সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি গরিব নওয়াজ নামে পরিচিত, তার শেষ বিশ্রামস্থলেটি। তিনি কোনো রাজার মতো তরোয়াল হাতে আসেননি। এসেছিলেন ভালোবাসা, শান্তি আর সাম্যের বার্তা নিয়ে। সম্রাট আকবরের সে বিখ্যাত গল্পটা তো আমরা সবাই জানি, যখন তিনি পুত্র সন্তানের আশায় আগ্রা থেকে খালি পায়ে হেঁটে এখানে এসেছিলেন। হ্যাঁ, কিন্তু আকবরের এই খালি পায়ে হেঁটে আসাটা শুধু ব্যক্তিগত ভক্তির প্রকাশ ছিল না, এটা ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল। কিভাবে? এর মাধ্যমে তিনি নিজেকে একজন সাধারণ ভক্ত হিসেবে দেখিয়ে এই অঞ্চলের সুফি ঐতিহ্যের প্রতি সম্মান জানালেন এবং একই সাথে লক্ষ লক্ষ সাধারণ মানুষের মন জয় করলেন। এটা ছিল ক্ষমতার সাথে ধর্মকে মেলানোর এক মাস্টার স্ট্রোক। বাহ, দারুণ একটা দৃষ্টিকোণ। আচ্ছা, এই যে আমরা সুফি শব্দটা ব্যবহার করছি, এর মানেটা আসলে কি? সুফি শব্দটা আরবি সুফ থেকে এসেছে, যার অর্থ পশম। কারণ প্রথম দিকের সুফি সাধকরা খুব সাধারণ জীবন যাপন করতেন এবং সরলতার প্রতীক হিসেবে পশমের পোশাক পরতেন। আচ্ছা। চিশতি সুফি সিলসিলা, যা খাজা সাহেব ভারতে জনপ্রিয় করেন, তার মূল কথাই হল ভালোবাসা, সহনশীলতা এবং মানব সেবা। কাওয়ালির মতো ভক্তিমূলক সঙ্গীতকে জনপ্রিয় করার পেছনেও এই দরগাহের বিশাল অবদান। দরগাহের দুটো প্রথা আমার খুব সুন্দর লাগে। একটা হলো লঙ্গর, যেখানে জাত ধর্ম নির্বিশেষে সবাইকে বিনামূল্যে খাবার দেওয়া হয়, আর অন্যটা হলো চাদর চড়ানো। শ্রদ্ধা, প্রার্থনা আর ভালোবাসার এক নীরব প্রকাশ। হুম। তবে আড়াই দিনকা ঝোপড়ার মতো এই দরগা নিয়েও কিছু জনস্বার্থ মামলা হয়েছিল, যেখানে দাবি করা হয় যে দরগায়ের আগে এখানে অন্য কোনো কাঠামো ছিল, কিন্তু আদালত উপযুক্ত প্রমাণের অভাবে সেই দাবিগুলো খারিজ করে দেয়। আইনত ও ঐতিহাসিকভাবে দরগাটি একটি সুরক্ষিত সুফি ধর্মীয় স্থান। একবার তো একজন ভক্ত হিসেবে এসেছিলেন, কিন্তু মুঘলরা কি শাসক হিসেবেও আজমেরে কোনো ছাপ রেখে গেছেন? অবশ্যই। আকবর ১৫৭০ সালে দরগার কাছেই আকবরী কেল্লা তৈরি করেন। দরগা পরিদর্শনের সময় তিনিও তার পরিবার এখানেই থাকতেন। এই দুর্গটা খুব ইন্টারেস্টিং। কিরকম? এটা কোনো ভয়ঙ্কর সামরিক ঘাঁটি নয়, এর নকশার মধ্যে একটা প্রশাসনিক আর আবাসিক ভাব আছে। এর কারণ কি? অবস্থান, মুঘল আর রাজপুত শিল্পের মিশ্রণ, সবকিছুই আকবরের অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। আচ্ছা। বর্তমানে এখানে একটা সরকারি সংগ্রহালয় আছে। এছাড়া শাহজাহান দরগা চত্বরে শ্বেত পাথরের একটা অনবদ্য জুম্মা মসজিদ বানান,
আর আকবর তৈরি করেন বিশাল বুলন্দ দরওয়াজা। এই যে এত ইতিহাস, এত সংস্কৃতির মিশ্রণ, আমার একটা প্রশ্ন জাগছে, এই ফিউশনটা কি আজমিরের খাবারেও টের পাওয়া যায়? দারুণ প্রশ্ন, একদম পাওয়া যায়। আজমিরের এই মিশ্র সংস্কৃতির ছাপ শুধু স্থাপত্যে নয়, এখানকার খাবারেও স্পষ্ট। যেমন? যেমন ধরুন এখানকার কাবাব, এটা অযোধ্যা বা হায়দ্রাবাদের কাবাবের মতো রাজকীয় মশলার বাহুল্য দিয়ে তৈরি নয়। এর স্বাদে একটা সারল্য আছে, যা হয়তো এখানকার সুফি ঐতিহ্যেরই প্রতিফলন। হ্যাঁ, আর ডালবাটি চুরমা, ওটা তো রাজস্থানের সিগনেচার ডিশ। হ্যাঁ, কিন্তু আজমেলের বাটিগুলো হয় একটু বেশি কঠিন আর ভালোভাবে সেকা, আর তাতে দেওয়া হয় প্রচুর ঘি, যা রাজপুত ঘরানার পরিচয় বহন করে। আবার এখানকার ডাল কাচুরিও উত্তর ভারতের অন্য জায়গার থেকে আলাদা, অনেক বেশি মুচমুচে আর ঝাল। বাহ! প্রত্যেকটা খাবারের মধ্যেই যেন ইতিহাসের একটা পরত লুকিয়ে আছে। খাবারের বাইরেও তো দেখার মতো আরও জায়গা আছে, যেমন নাসিয়ান জৈন মন্দির। হ্যাঁ, ওটাকে লাল মন্দিরও বলা হয়। ১৯ শতকে তৈরি এই মন্দিরের ভেতরে যা আছে তা এক কথায় অবিশ্বাস্য। তাই নাকি? স্বর্ণনগরী নামে একটা সোনার প্রলেপ দেওয়া বিশাল মডেল, যা জৈন সৃষ্টিতত্ত্ব অনুসারে অযোধ্যা নগরীকে তুলে ধরেছে। এটা জৈন সম্প্রদায়ের ভক্তি এবং শিল্পের এক অপূর্ব নিদর্শন। তাহলে আজমেরে আমরা হিন্দু, মুসলিম, জৈন সব ধর্মের উপস্থিতি দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরেই তো পুষ্কর, যা সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। ঠিক, এই দুটো জায়গা এত কাছাকাছি কিভাবে সহাবস্থান করে? এটাই তো এই অঞ্চলের সবচেয়ে আশ্চর্য আর সুন্দর দিক। যেখানে আজমের হল সুফি সংস্কৃতির কেন্দ্র, সেখানে পুষ্কর হল হিন্দুদের এক প্রাচীনতম তীর্থক্ষেত্র। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী স্বয়ং ব্রহ্মা এখানে যজ্ঞ করে পুষ্কর হ্রদ সৃষ্টি করেছিলেন। পুষ্কর নামটারও তো একটা সুন্দর পৌরাণিক গল্প আছে, তাই না? হ্যাঁ, বলা হয় ভগবান ব্রহ্মা তার হাত কর থেকে একটা পদ্ম ফুল পুষ্প ফেলেছিলেন। যেখানে সেই ফুলটি পড়ে সেই স্থানই পুষ্কর নামে পরিচিতি পায়। এখানকার জগৎপিতা ব্রহ্মার মন্দির সারা ভারতে বিরল। আর এখানকার উটের মেলা তো বিশ্ববিখ্যাত। অবশ্যই, কার্তিক পূর্ণিমার সময় আয়োজিত এই মেলাটা শুধু পশু কেনাবেচার জায়গা নয়, এটা বিশ্বের অন্যতম বড় পশু মেলা, যা প্রায় ১৫০ বছর ধরে চলে আসছে। ১৫০ বছর? হ্যাঁ, এটা একাধারে বাণিজ্য, সংস্কৃতি আর ধর্মের এক অদ্ভুত মিলন ক্ষেত্র। হাজার হাজার পর্যটক, পুণ্যার্থী আর পশুপালকদের ভিড়ে পুষ্করের চেহারাটাই বদলে যায়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, আজমেরের পুষ্কর শুধু মানচিত্রে দুটো জায়গা নয়, এগুলো জীবন্ত ইতিহাস, যেখানে ক্ষমতা, বিশ্বাস আর সংস্কৃতি একে অপরের হাত ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে পথ চলেছে। একদম। এই গল্পগুলো জানা থাকলে আজমেরের গলিতে হাঁটা বা পুষ্করের ঘাটে বসে থাকাটা অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। তখন দেওয়ালের গায়ে শুধু রং নয়, ইতিহাসের ছাপ দেখতে পাওয়া যায়। এটা তখন আর শুধু একটা ভ্রমণ থাকে না, ভারতের মিশ্র সংস্কৃতির এক আধ্যাত্মিক অনুভূতিতে পরিণত হয়। আজমেরের দরগাহ থেকে আকবরী কেল্লার পথ ধরে হেঁটে যখন কেউ পুষ্করের ব্রহ্মার মন্দিরের সামনে এসে দাঁড়ায়, তখন একটা প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক। আর সেই প্রশ্নটা হল, কিভাবে সম্পূর্ণ ভিন্ন ধর্ম, ইতিহাস আর সংস্কৃতির দুটি পবিত্র স্থান এত কাছাকাছি শুধু শান্তিতে নয়, বরং এক যৌথ পরিচয়ে টিকে আছে? এই আশ্চর্য সহ-অবস্থান আমাদেরকে ভক্তির প্রকৃতি এবং এই ভূমিতে সময়ের প্রবাহ সম্পর্কে কী শিক্ষা দেয়? এটা হয়তো আমাদের সবার ভাবার বিষয়।